প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায় থেকে আমি অঙ্ক করাবো সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস অনার্স 2008 এসেছে। তো চলুন অঙ্কটি আগে পড়ে নিই। অঙ্কে কী বলা আছে? দ্য ইনফরমেশন রিলেটস টু ডেল্টা কোম্পানি ইজ গিভেন বিলো। অর্থাৎ ডেল্টা কোম্পানির একটা ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ ব্যালেন্স শিট দেওয়া আছে তার দুইটা ইয়ারের 2014 এবং 2015 সালের। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে কিছু, নিচে আমাদের বলেছে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য কোম্পানি ফর 2015, অর্থাৎ 2015 সালের তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করো। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হলে আমাদের প্রথমে একটি ছক আঁকাতে হবে। ডেল্টা কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেহেতু 15 সালের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তাই ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015, টাকা এরপর ডিটেলস। তো আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের এখানে দুইটি নিয়মে তৈরি করা যায়, একটি হলো ডিরেক্ট মেথড আর একটি হলো ইনডিরেক্ট মেথড। এখানে আমাদের কিছুই বলা নেই কোন মেথডে করতে হবে। তো আমরা সাধারণত জানি নিট ইনকাম যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে আমরা ইনডিরেক্ট মেথডে করব, আর তারপরে যদি বলা থাকে তাহলে সেই নিয়মে আমরা করতে পারি। তো যেহেতু এখানে আমরা ইনডিরেক্ট মেথডে করব, আর ইনডিরেক্ট মেথডে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হলে 3টি ধাপ, অর্থাৎ ডিরেক্ট মেথডেও 3টি ধাপ, যার প্রথম ধাপ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা এখানে সেই কথাটি আগে লিখে নেব, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আমরা যেহেতু আমরা ইনডিরেক্ট মেথডে করছি, আর ইনডিরেক্ট মেথডে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসই প্রথমে আমাদের নিট প্রফিট যায় বা নিট ইনকাম, যেটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে। তো আমাদের দেখেন সেই নিট ইনকাম আমাদের অঙ্কে অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে 12,500, সেটা আমরা এই ঘরে লিখবো। এরপরে আমাদের এই অপারেটিং অ্যাক্টিভিটিস এই নিট প্রফিটের সাথে আমাদের সমন্বয় হয় কিছু আইটেম, অর্থাৎ 5টিতে। সেই 5টি আইটেম আমরা একে একে করব। তার আগে আমাদের এখানে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট। শুধু অ্যাডজাস্টমেন্ট বলে লিখলেও হবে, তো আমরা অ্যাডজাস্টমেন্ট বলেই লিখি। এরপরে এতে কোন আইটেমগুলো এই অপারেটিং অ্যাক্টিভিটিসে যায় আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আগে দেখে আসবেন, তাহলে এটি আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তারপরও আমরা এখানে বলি যে আমাদের এখানে 5টি আইটেম এই অপারেটিং অ্যাক্টিভিটিসে যায়, যার একটি হলো নন ক্যাশ এক্সপেন্স, এরপরে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, আর ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয় সেটি যাবে, আর ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লস হয় সেটি যাবে। তো এখানে আমাদের প্রথমে নন ক্যাশ এক্সপেন্স, যাবতীয় নন ক্যাশ এক্সপেন্স, যদি সেই নন ক্যাশ এক্সপেন্স আমাদের এই নিট ইনকাম তৈরি করার সময় যদি বিয়োগ করা হয়ে থাকে, অর্থাৎ নিট ইনকাম আমরা জানি তৈরি করার সময় এক্সপেন্সগুলো বাদ হয়, তো সেই রকম নন ক্যাশ এক্সপেন্স যদি ওই নিট ইনকাম বের করার সময়, অর্থাৎ নিট ইনকাম ক্যালকুলেশন করার সময় যদি আমরা বাদ দিয়ে থাকি তাহলে এখন সেটি যোগ হবে। এর কারণ হলো যে এই নিট ইনকাম বলতে আমাদের এখন দেখেন আমরা তৈরি করছি ক্যাশ ফ্লো, আর ক্যাশ ফ্লো মানেই হলো আমাদের নিট ক্যাশ কত টাকা আছে, মানে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর মাধ্যমে সেটাই বের করা। তো এই যে নিট ইনকাম যেহেতু একটা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা এই নিট ইনকাম আগে বসাবো, তো এই নিট ইনকামের যে 12,500, এই 12,500ই কিন্তু আমাদের ক্যাশে হয়নি, এর ভিতরে কিছু আছে যা আমাদের বাদ দেওয়া হয়েছে অথচ ক্যাশ পেমেন্ট করা হয়নি, সেটা এখন কি করব, যোগ করব। যেমন ধরেন ডিপ্রিসিয়েশন, আমরা এই ডিপ্রিসিয়েশনটা একটা নন ক্যাশ এক্সপেন্স, আমরা যখন নিট ইনকাম বের করি তখন এই ডিপ্রিসিয়েশনটা বাদ দিই, কিন্তু এই ডিপ্রিসিয়েশনের বিপরীতে আমরা কাউকে কখনোই ক্যাশ পেমেন্ট করি না। তাই এখন যেহেতু এই নিট প্রফিটের মধ্যে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বাদ দেওয়া আছে, তাই আমরা এখন কি করব, এটা এখন যোগ করব। সেই কারণেই আমাদের নন ক্যাশ এক্সপেন্স যোগ হয়। তো আমরা সেই আরও আমি আর যে বাকি আছে 4টা সেটাও বলে নিই। এরপরে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট দেখেন যে আপনার যে কোনো একটা কারেন্ট অ্যাসেট মনে রাখবেন, আর যাবতীয় কারেন্ট অ্যাসেট একইভাবে হবে। তো যে কোনো একটা কারেন্ট অ্যাসেট, সহজ একটা কারেন্ট অ্যাসেট আমি বলি, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল যদি হ্রাস পায় তার মানে কি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাওয়া গেল। তা অ্যাকাউন্ট রিসিভেবল যদি হ্রাস পায় তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাওয়া গেল, তার মানে টাকা কারবারে ইনক্রিজ হলো, যেটা কিন্তু এই নিট ইনকামের মধ্যে নেই। তার মানে এখন আমাদের যেহেতু ক্যাশ পেয়েছি অথচ নিট প্রফিটের মধ্যে নেই, তাহলে আমরা এখন কি করব, সেই অ্যাকাউন্ট রিসিভেবল যে ডিক্রিজ হয়েছে এটা আমরা এখন যোগ করব। কারণ হলো মনে রাখবেন যে কারেন্ট অ্যাসেটই হোক কারেন্ট লায়াবিলিটিসই হোক, যেটার ফলে আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হবে সেটা যোগ, আর যেটার ফলে আমাদের কারবারে ক্যাশ ডিক্রিজ হবে সেটা বিয়োগ। তো আমি একটা একটা করে বলি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। তো কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তার মানে কারবারে ক্যাশ ইনক্রিজ হয়, তখন সেটা যোগ, আর যদি কারেন্ট অ্যাসেট যদি আমাদের ইনক্রিজ হয় তার মানে আমাদের সেটা বিয়োগ, নিশ্চয়ই তার মানে বিপরীত। আর আরেকটি আমি কারেন্ট লায়াবিলিটিস বলি। কারেন্ট লায়াবিলিটিস ধরেন অ্যাকাউন্ট
পেবল একটি কারেন্ট লাইবিলিটিস, যাবতীয় কারেন্ট লাইবিলিটিস একই নিয়মে বসবে। তো অ্যাকাউন্টস পেবল যদি আমরা কাউকে মানে পাওনাদার যদি আমি পরিশোধ করি তাহলে আমার সেই অ্যাকাউন্টস পেবল কি হয়, আমাদের হ্রাস পায়। তো অ্যাকাউন্টস পেবল যদি হ্রাস পাওয়া মানে হলো আমাদের কারবার থেকে ক্যাশ চলে যাওয়া, কারণ তাকে পরিশোধ করলেই আমার কেবল অ্যাকাউন্টস পেবল হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টস পেবল হ্রাস পাওয়া মানে কি, কারবার থেকে ক্যাশ চলে যাওয়া, তার মানে সেটা এখন কি বিয়োগ হবে। আর তাহলে নিশ্চয় অ্যাকাউন্টস পেবল যদি ইনক্রিজ হয় তাহলে সেটা কি হবে, যোগ হবে। এরপরে আমি আর যে দুটি আমাদের আইটেম আছে সে দুইটি বলতে পারি যে ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি আমাদের লাভ হয়, অর্থাৎ গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, তাহলে সেটা কিন্তু আমাদের এখন বিয়োগ হবে। এর কারণ হলো যখন আমি নেট ইনকাম করছিলাম তখন ওই ফিক্সড অ্যাসেট বিক্রি করে যে লাভ হয়েছিল সেটি কিন্তু এর মধ্যে দেওয়া আছে, বুঝলেন কথা। এরপরে যখন আমরা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস করব তখনও কিন্তু আমরা ওই যে দামে বিক্রি করছি অর্থাৎ ওই দামের মধ্যেই কিন্তু প্রফিটটা আছে, ঠিক কিনা। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার একটা ফিক্সড অ্যাসেটের দাম 6,000, আপনি সেটা বিক্রি করলেন 7,000, তার মানে 1,000 টাকা লাভ। তো আপনি এই সেলস অফ ফিক্সড অ্যাসেট বলে কিন্তু আপনি এই ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসই লিখবেন এই 7,000ই। তাহলে এই যে এখানে যেহেতু 7,000 লেখা হচ্ছে তার মানে ওই 1,000 সহ, আবার দেখেন এই নিট প্রফিটের মধ্যে ওই 1,000 যে লাভ হয়েছে সেটাও দেওয়া আছে, তাই এখন কি করতে হবে, সেটা বিয়োগ করতে হবে এইভাবে। আর নিশ্চয় আমার যদি ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি আমার কারবারে লস হয়, হ্যাঁ, তাহলে সেটা এখন আমাদের যোগ হবে। কারণ দেখেন যে ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লস হয়, ধরেন আপনি 5,000 টাকার একটা ফিক্সড অ্যাসেট আপনি বিক্রি করলেন 4,000 টাকা, তার মানে আপনার কারবারে সেলস অন ফিক্সড অ্যাসেট বলে আপনি 4,000ই লিখছেন, তার মানে যে টাকাটা আপনার কারবারে এসেছে সেই টাকায় আপনি লিখছেন 4,000, আর বাকি যে 1,000 টাকা আপনার লস হয়েছে সেই লসের বিপরীতে আপনি কিন্তু কাকে পেমেন্টও করছেন না বা পাচ্ছেনও না, কিন্তু সেইটা আপনার নিট প্রফিটের মধ্যে লেখা আছে, মানে বিয়োগ করা আছে, কিন্তু আপনি তো ক্যাশ পেমেন্ট করেননি, তাই এখন সেটা কি করতে হবে, আপনার নিট প্রফিটের সাথে এখন কি করতে হবে, যোগ করতে হবে। এইভাবে আপনি মনে রাখবেন, দেখবেন আমার মনে হয় যে এই 5টা আইটেম আপনি এইভাবে মনে রাখলে আপনার জন্য সহজ হবে। তো আর কথা নাই, আমরা এবার অপারেটিং অ্যাক্টিভিটিস শুরু করি। তো অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা সমন্বয় থেকেও শুরু করলে করতে পারি, আবার উপরে যে ব্যালেন্স শিট দেওয়া থাকবে সেখান থেকেও শুরু করলেও করতে পারি। তো আমার মনে হয় সমন্বয় থেকে শুরু করাই ভালো, তার মানে সমন্বয়ের থেকে শুরু করলে আমার সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। দেখেন প্রথমে ডিপ্রেশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট টাকা 2,500, যখনই আপনার ইনফরমেশনে আপনার এইরকম ডিপ্রেশন দেওয়া থাকবে তখন আর আপনার উপরে দেখা লাগবে না যে আপনার ডিপ্রেশন কত কিভাবে বের করতে হবে, সেটা আর করা লাগবে না। তাই আপনার এখান থেকে সহজ হবে। তাই আপনি এখানে প্রথমে লাগবেন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তো আপনার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেখেন আছে হলো 2,500, তো 2,500 আমরা লিখি। এরপরে দেখেন আমাদের বলা হয়েছে যে ফুললি ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000, এটা আমাদের এখানে আসবে না, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যাবে, সেখানে আমি বুঝাবো। এরপরে দেখেন 1/2 অফ মর্টগেজ, এটাও এখানে যাবে না। এরপরে কমন স্টক এখানে যাবে না, ক্যাশ ডিভিডেন্ড এখানে যাবে না। আমরা এবার এই যে ব্যালেন্স শিট দেওয়া আছে সেখান থেকে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসগুলো একটু দেখে নিই। প্রথমে কারেন্ট অ্যাসেট দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 12,000 প্রথমে, এখন দেখেন আছে 11,500, তার মানে ডিক্রিজ হয়েছে। তার মানে ডিক্রিজ হওয়া মানে এখন যোগ, যেহেতু আমার কারবারে ক্যাশ ইনক্রিজ হবে এটার ফলে, তাই আমি এখানে লাগবো ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এখানে লিখি ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমার ডিক্রিজ হয়েছে 500, আমরা এখানে সেই 500 যোগ হবে, আমরা যোগে লাগবো। এরপরে দেখেন ইনভেন্টরি আমার কারেন্ট অ্যাসেট, তো ইনভেন্টরি দেখেন আমাদের ছিল 31,500 আর আমার এখন 32,000, তার মানে 500 আমার বেড়েছে, তাহলে নিশ্চয়ই বাড়লে বিয়োগ, যেহেতু কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে যোগ, আর তাহলে ইনক্রিজ হলে বিয়োগ, তার মানে আমরা এখানে লাগবো ইনক্রিজ ইন ইনভেন্টরি। তো ইনভেন্টরিও আমাদের এখানে 500, এটাও আমরা বিয়োগ করব। এরপরে দেখেন আমাদের প্রিপেইড এক্সপেন্স ছিল আমাদের 800, কিন্তু আমার এই 15 সালে আছে 1,000, তার মানে 200 টাকা বেড়েছে, এটা ওই একইভাবে আমাদের এখানে ইনক্রিজ হয়েছে, তার মানে বিয়োগ হবে। তো ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, যেহেতু প্রিপেইড এক্সপেন্স একটি কারেন্ট অ্যাসেট, এটাও আমাদের দেখেন 200 আমরা বিয়োগ করব। এরপরে আমাদের আর কারেন্ট অ্যাসেট নেই, এবার আমরা কারেন্ট লাইবিলিটিসে যাই। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল আছে,
তো অ্যাকাউন্টস পেবল আমাদের এখানে 7,500 ছিল, কিন্তু এখন আমার 6,000, তার মানে ডিক্রিজ হয়েছে, তার মানে পরিশোধ করা হয়েছে, তার মানে বিয়োগ হবে। তাই আমরা এখানে লিখতে পারি ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল। তো অ্যাকাউন্টস পেবল আমাদের এখানে দেখেন কত টাকা, এখানে 1,500 টাকা, 1,500 টাকা আমরা বিয়োগ করব। তো এরপরে আমাদের আর কোনো কারেন্ট লায়াবিলিটিস নেই। এইবার আমাদের যে কাজ, এই যে এই কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ এই যে সমন্বয়ের যে আইটেম, এইগুলো আমরা এখানে যোগ করে এই পাশে বসাবো। তো আমাদের এখানে 2500 আর 500 যোগ করলে হয় 3,000, 3,000 থেকে আমরা বিয়োগ করব হলো 2,200, তার মানে এই 500, 200, 700 আর 1500, 2200, আর বিয়োগ করলে আমাদের হয় এখানে 800। তার মানে আমাদের এখানে এই যে এই যোগ আর বিয়োগ করে আমাদের ব্যালেন্স আসছে এখানে 800। সেই 800 আমরা এখন কি করব, আমরা সেই 800 যোগ করব, তার মানে এখানে আমাদের 13,300 হয়। এটাই ছিল আমাদের নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা এখানে লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আমরা লিখব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি, এটা আমরা 1, আমরা এখানে নাম্বারিং করলেও করতে পারি। 2তে আমাদের লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই আমাদের যে জিনিসটা যাবে আমাদের সেটা দেখেন। আমি আগে একটু বলে নিই আপনাদের কোন কোন আইটেম এখানে যায়। আমরা ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট এই দুইটা জিনিসই আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়। তো ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট এই দুইটার ফলে যদি আমার কারবারে ক্যাশ আসে, অর্থাৎ ক্যাশ ইনক্রিজ হয়, তাহলে যোগ, আর যদি আমার কারবার থেকে ক্যাশ ডিক্রিজ হয় তাহলে এটা বিয়োগ। অর্থাৎ যদি ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হওয়া মানে কারবারে ক্যাশ চলে যাওয়া, আর ফিক্সড অ্যাসেট ডিক্রিজ হওয়া মানে কারবারে ক্যাশ আসা, এটা আপনারা মনে রাখবেন। তো আমাদের এখানে দেখেন ফিক্সড অ্যাসেট নিচে যে সমন্বয় আছে সেটাও আমরা ফলো করব, আর উপরে যে আমাদের আইটেম আছে সেটাও আমরা এখানে দেখব। তো আমাদের দেখেন ফিক্সড অ্যাসেট, আমাদের এখানে ইকুইপমেন্ট আছে। তো দেখেন এখানে ইকুইপমেন্ট আমাদের ছিল 21,000 টাকা, আর ইকুইপমেন্ট পরে আছে আমাদের কত 28,000 টাকা। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট যেটা আমাদের বৃদ্ধি পেয়েছে কত 7,000 টাকা। কিন্তু বিষয় আছে, আপনারা নিচেই সমন্বয় আছে সেটা একটু ফলো করবেন, যে ফুললি ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000 ওয়াজ ডিসকার্ডেড অ্যান্ড ইটস ওয়াজ রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্ট রেকর্ডস। বলা হয় যে একটা ইকুইপমেন্ট ছিল যেটা ফুললি ডিপ্রিসিয়েট হয়ে গেছে, মানে কি পুরোটাই অপচয় হয়ে গেছে, অপচয় বলে লেখা হয়ে গেছে, সেটা কারবার থেকে মুছে ফেলতে হবে। তার মানে হলো যে আমরা জানি কোনো ফিক্সড অ্যাসেট যখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায় তখন সেটা কারবার থেকে সম্পূর্ণই নিঃশেষ করে ফেলা হয়, অর্থাৎ কারবারে সেই অ্যাসেটগুলো আর থাকে না। তার মানে আমার কারবারে যে ইকুইপমেন্ট ছিল 21,000 টাকা, তার মধ্যে 1,000 টাকা ইকুইপমেন্ট আমার এখন আর নেই। তার মানে আমার কারবারে তাহলে ইকুইপমেন্ট ছিল কত 20,000। এইভাবে বুঝতে হবে যে আপনার ছিল 21,000, মুছে ফেলছেন আপনি 1,000, তাহলে আপনার কারবারে আছে কত 20,000। আর এখন আপনি তাকিয়ে দেখছেন 15 সালে আপনার 28,000 টাকার ইকুইপমেন্ট আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে বাকি যে 8,000 টাকা বাড়লো এটা আপনার পারচেজ করা হলো, তার মানে কি ক্রয় করা হলো। তাহলে আপনি লিখতে পারেন পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেজ অফ ইকুইপমেন্ট। আচ্ছা, পারচেজ অফ ইকুইপমেন্ট আপনার কত 8,000, আর পারচেজ করার ফলে আমার কি হচ্ছে কারবারের ক্যাশ চলে যাচ্ছে, তার মানে এটা বিয়োগ হবে। আর এখানে এইটাই আইটেম, আর আমার কোনো ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট আমাদের এখানে নেই, তাই আমরা এখানে এই 8,000 টাকা আমরা এখান থেকে মাইনাস করব, আর এটাকে আমরা লিখবো নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যেহেতু আমরা এটা মাইনাস ফিগার এসেছে তাই নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এটা আমরা একবারে ব্যালেন্স বের করব। এবার আমরা যাব তৃতীয় ধাপে, আর তৃতীয় ধাপতে আমার হলো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস।
এখানেও আপনার সহজ নিয়মটা আমি একটু বলি যে এখানে আমাদের কি কি আইটেম অন্তর্ভুক্ত হয় সেটা আপনারা একটু খেয়াল করেন। প্রথমে কমন স্টক, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, বন্ড, এরপরে ডিবেঞ্চার, বন্ড, মর্টগেজ লোন, ট্রেজারি স্টক, এইগুলোই যায়। তবে এইগুলোর ফলে যদি আমার কারবারে ক্যাশ ইনক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ক্যাশ ডিক্রিজ হয় তাহলে বিয়োগ। তো এটা আমি কিভাবে বুঝবো? মনে রাখবেন, এই যে আইটেমগুলো আমি বললাম এইগুলো যদি ইনক্রিজ হওয়া মানে কারবারে ক্যাশ আসা, মানে এইগুলো ইস্যু করার ফলেই বা এইগুলোর মাধ্যমেই আমরা কি কারবারের মানে অর্থ সংস্থান করে থাকি। তাই এইগুলো ইনক্রিজ হওয়া মানে কারবারে ক্যাশ ইনক্রিজ হওয়া, আর এইগুলো ডিক্রিজ হওয়া মানে কারবার থেকে ক্যাশ চলে যাওয়া। তো আমরা সেই আইটেমগুলো বসাবো। আর আরেকটি বিষয় আছে যে আমাদের এখানে যে ডিভিডেন্ড পেইড, শুধুমাত্র ডিভিডেন্ড পেইডটাই আমাদের এখান থেকে বিয়োগ হয়। তো আমরা দেখি এখানে আমাদের কোন কোন আইটেম আছে সেটা আমরা আগে সমন্বয়গুলো একটু দেখি। 1/2 অফ দ্য মর্টগেজ ওয়াজ রিপেইড, বলা হয়েছে যে 1/2 যে ছিল আপনার মর্টগেজ ছিল সেটা পেইড করা হলো। তো আমাদের এখানে মর্টগেজ ছিল 10,000, পরে দেখেন আমাদের পরের সালে দেওয়া আছে 5,000, তার মানে আমাদের 5,000 টাকা আমরা পরিশোধ করেছি। তো আমরা এখানে লিখবো যে পেমেন্ট অফ মর্টগেজ লোন বা ডিক্রিজ ইন মর্টগেজ দিলেও হবে। তো আমরা এখানে পেমেন্ট লিখি, পেমেন্ট অফ মর্টগেজ লোন। তো এই মর্টগেজ লোন আমাদের কত টাকা ছিল? 5,000 টাকা। আমরা এই 5,000 টাকা এখন আমরা মর্টগেজ লোন পেইড অফ বলে লিখলেও লিখতে পারি। তো আমাদের সেটি ছিল কত? দেখেন আমরা 5,000 টাকা আমরা এটা এখানে বিয়োগ করব। এরপরে দেখেন আমাদের আছে কমন স্টক। তো কমন স্টক আমাদের এখানে নিচেই বলেই দিয়েছে যে 2000 কমন স্টক ওয়ার ইস্যুড অ্যাট টাকা 6 পার শেয়ার। বলা হয়েছে 2000 শেয়ার ইস্যু করা হয়েছে যার প্রতিটির দাম 6 টাকা করে। তো আমরা এখানে লিখবো ইস্যু অফ কমন স্টক, ইস্যুএন্স অফ কমন স্টক। তো আমাদের কমন স্টক ছিল 2000, আর আমাদের শেয়ারের প্রতিটি শেয়ার মানে কমন স্টক 2000 শেয়ার, প্রতিটির দাম 6 টাকা করে। তার মানে আমাদের এখানে 12,000 টাকা আমরা ইস্যুর মাধ্যমে ক্যাশ আমাদের ইনক্রিজ হচ্ছে, এটা আমাদের যোগ হবে। এরপরে আমাদের আর কি আইটেম আছে আমরা একটু খেয়াল করি। দেখেন মর্টগেজ লোন চলে গেছে, কমন স্টক চলে গেছে, এবার শেয়ার প্রিমিয়াম দেখেন। তো আমরা শেয়ার প্রিমিয়াম দেখেন, কমন স্টক আপনারা একটু মিলান, যদি আমাদের এখানে নিচে এই সমন্বয়টা দেওয়া না থাকতো তাহলে আমরা কিভাবে ইস্যু অফ শেয়ার বের করতাম সেটাও একটু দেখেন। যে আমাদের এখানে কমন স্টক আছে 40,000 অর্থাৎ 40,000, যার 50,000 আমাদের পরের বছরে আছে। তো আমাদের 10,000 টাকা ইনক্রিজ হয়েছে, কিন্তু দেখেন এই জায়গায় আমাদের শেয়ার প্রিমিয়াম বলে আমাদের আছে হলো 2,000 শেয়ার। তো আমাদের এইবার আমাদের যে কাজটি সেটি হলো যে এই যে এই 2,000 আর ওই 10,000 মিলে আমরা একত্রে লিখবো 12,000, সেটাই আমরা এখানে করেছি। এরপরে আমাদের রিটার্ন আর্নিং, আমাদের এখানে কোনো কাজ হবে না। রিটার্ন আর্নিং যদি ডিভিডেন্ড না থাকতো অথবা নিট প্রফিট না থাকতো তো আমরা রিটার্ন আর্নিং এর সহায়তা নিতাম। এরপরে দেখেন ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 10,000 ওয়াজ পেইড, তার মানে আমরা ডিভিডেন্ড পেইড করছি আমরা 10,000 টাকা, সেটা আমরা এখানে লিখবো পেমেন্ট অফ ডিভিডেন্ড। তো আমরা এখানে পেমেন্ট অফ ডিভিডেন্ড। তো আমাদের এখানে পেমেন্ট অফ ডিভিডেন্টের টাকা ছিল কত? 10,000। তো সেটি আমরা এখানে বিয়োগ করব। হ্যাঁ, যেহেতু আমাদের এটা বিয়োগ হবে তার মানে দেখেন আমাদের 15,000 থেকে আমরা 12,000, অর্থাৎ মাইনাস ফিগার আমার 15,000 আর 12,000 টাকা আমার প্লাস ফিগার। তো আমাদের গড়ে এখানে আমাদের আসে হলো 3,000। তাহলে আমরা এখানে সেই 3,000 মাইনাস করব। তো এইবার আমাদের নিট যে ব্যালেন্স এইখান থেকে, আর এইটাকে আমরা লিখব নিট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস, নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দিলাম। এটা আমরা এইটা লেখার পরে আমাদের এবার কি করতে হবে? এই তিনটা সমন্বয় করে আমরা নিচেই বসাবো। তো এখানে দেখেন আমাদের এই 11,000, মনে করেন 8,000 আর 3,000 11,000, এইটা আমাদের হলো প্লাস ফিগার, আর হলো আমাদের 11,000 13,300, তার মানে আমাদের এখানে থাকে 2,300 প্লাস ফিগার আসে। এইবার দেখেন কারেন্ট অ্যাসেট আমাদের একটি বাদ ছিল, সেটা হলো ক্যাশ। সেই ক্যাশের যে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ গত বছরেরটা এখানে যোগ হবে, তার মানে এখানে আমরা প্লাস চিহ্ন দিতে পারি ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স বলে লিখি আমরা।
তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স আমাদের ছিল হলো 6,700, আমরা এখানে সেই 6,700 যোগ করব। আর যোগ করে আমাদের 6,700 আর এই 2,300 আমাদের যোগ করে যে অ্যামাউন্টটা আসবে সেটা আমাদের এখানে 9,000। এটাই হলো আমাদের ক্যাশের ক্লোজিং ব্যালেন্স, আর এটাই আমাদের অ্যান্সার বের হবে। এবার ইন্ডিং ব্যালেন্স, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স, এটাই আমাদের ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। তো এটা আমাদের অঙ্ক হয়ে গেল। এর কিছু যে ওয়ার্কিং করতে হয় সেই ওয়ার্কিং আপনারা বই থেকে শিখে নিন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।